বর্ষার শেষ, তবুও সারাদিনব্যাপী মুষলধারার বৃষ্টি। নাদিম পাজেরো সেডান গাড়িতে বসে আছে। বৃষ্টির তোড়ে ঘোলা হয়ে আসছে উইন্ডশিল্ড। ড্রাইভার উইপারগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশল। মুখভঙ্গি গম্ভীর করে বলল, শাহবাগের রাস্তায় 2 দিন আগে গর্ত খোঁড়া হয়েছে। বৃষ্টির পানি জমে নাজেহাল কাণ্ড। গাড়ি যাবে বলে মনে হচ্ছে না, আপনার এখানেই নামতে হবে। নাদিম বিরক্ত চোখে তাকালো। বাইরে টানা বৃষ্টি। এই বৃষ্টিতে বেরোনো মাত্রই কাকভেজা নিশ্চিত। এই চকচকে লাল পাজেরো গাড়িটা তার নয়, তার বড়লোক ছাত্রী মৌসির। টিউশনি করে ফেরার সময় একরকম জোর করেই গাড়িতে উঠানো হয়েছে তাকে। প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেঁকেছিল নাদিম। এসব চকমকে গাড়িতে চলার অভ্যাস তার নেই। সে মাটির মানুষ, 2-1 ঘন্টার বৃষ্টিতে কিছু হয় না। কিন্তু বড়লোক বাবার মেয়েদের মধ্যে একটা ন্যাকা ন্যাকা ভাব থাকে। এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না। অল্পতেই চোখ মুখ অন্ধকার করে টলমলে চোখে তাকায়। সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন। নাদিমও পারেনি। এক সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছে। সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্র চাহনির শিকার হতে হয়েছে। বড়লোকের সুন্দরী মেয়েরা যতটা ঢঙি হয়, তাতে ড্রাইভারগুলো হয় ততটাই হারামি। এদের ভাবসাব গাড়ির মালিকের থেকে উঁচু। মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন উদ্ভট ছেলেদের দিকে মায়া মায়া চোখে তাকালেই এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়তে শুরু করে। ওসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিতৃষ্ণার বস্তু। যেন সুযোগ পেলেই রাজত্বসহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভণ্ড ছেলের দল। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাইরে তো বৃষ্টি, এখানে নামলে ভিজে যাব না? এমনিতেও তো ভিজেই আসতেন, সামনে রাস্তা খারাপ থাকলে আমি কি করব? পানি ঢুকে ইঞ্জিন গেলে স্যার তো আমাকে ছেড়ে কথা বলবে না। নাদিমের মেজাজ চটে গেল। সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি? যেচে পড়ে গাড়িতে তুলে এসব রং ঢং অপমানের মানে কি? নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো। পেছনের সিটে গা এলিয়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, অন্য কোনো রাস্তা ধরুন, শাহবাগ যাওয়ার আগে আমি নামবো না। ড্রাইভার সন্দিহান চোখে তাকালো। বিরক্ত কণ্ঠে বলল, অন্য কোনো রাস্তা আমি চিনি না। সব রাস্তায় জল আটকে আছে, আপনাকে এখানেই নামতে হবে। আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান, উনি কি বলেন শুনেই নেমে যাব। ড্রাইভার ঢোক গিলল। ফ্রন্ট গ্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়েই ম্যাডামকে ফোন লাগালো। 2-1 মিনিট হুঁহা করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল। কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল, ওই মিয়া, গাড়ি থামাও। ড্রাইভার কপাল কুঁচকে বলল, কেন? ছোট ম্যাডাম তো আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলেছে। একটা থাপ্পড় দিয়ে গাল লাল কইরা ফেলমু। যা কইছি করো, গাড়ি থামাইতে কইছি থামাবা, ব্যাস। মুহূর্তেই নাদিমের কথার টোন পরিবর্তন হওয়ায় খানিকটা থমকে গেল ড্রাইভার। গাড়ি থামিয়ে বিস্ফারিত চোখে তাকালো। নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো। জানালার কাঁচের টোকা দিয়ে কাঁচ নামাতে বলল। ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাঁচ নামালো। নাদিম জানালায় 2 হাত রেখে শক্ত কণ্ঠে বলল, তোর ম্যাডামকে গিয়া বলবি ওইসব বালছেলের গাড়িতে আমি উঠি না। আর হ্যাঁ, পরের বার আমার সামনে এমন পার্ট দেখাইলে জিগারে ডাল দিয়া পিটাইয়া তোর পার্ট ছুটাই দিমু, বুঝছিস কি কইছি? নাদিমের কথায় হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার। চোখে মুখে অবিশ্বাস। ড্রাইভারের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে নাদিম শাহবাগের দিকে হাঁটা দিল। চালচলনে অদ্ভুত এক সুখসুখ ভাব। ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনাবিল শান্তি। ড্রাইভারের হতভম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, হাতির পুল থেকে শাহবাগ হেঁটে হেঁটে যাবে নাকি লোকটা? নাদিম উদ্দেশ্যহীন হাঁটছে। চাল চলনে কোনো তাড়া নেই। হাঁটু সমান জলে অযথা দৌড়াদৌড়ির কোনো মানে হয় না। আস্তে ধীরে হাঁটলেও সন্ধ্যার আগে ভার্সিটির নির্দিষ্ট হলে পৌঁছে যাওয়া যাবে। অত অস্থির হয়ে লাভ নেই। জীবনটা ছোট, এর প্রতিটি মুহূর্ত উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে। এই যে হাঁটু সমান পানিতে পা উঁচিয়ে উঁচিয়ে হাঁটছে, এই হাঁটাটাও বেশ উপভোগ করছে নাদিম। নতুন ভঙ্গিতে হাঁটতে তার ভালো লাগছে। তাছাড়া সঙ্গীহীন পথ চলায় মুক্ত মস্তিষ্কটা মৌসির কথা ভাবারও সময় পাচ্ছে। এটা প্রয়োজন। মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন তার আছে। নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, মৌসিকে খুব বেশি দিন পড়ানো তার হবে না। মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না। মেয়েদের চাহনি অন্যরকম। কিশোরী মেয়েদের চাহনিতেই সমস্যা। তার থেকেও বড় সমস্যা, এরা নাদিমের মতো উলটপালট উচ্ছৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয় বেশি। নম্র ভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না। মেয়েটা ইদানিং নাদিমের কথায় মুগ্ধ হতে শুরু করেছে। নাদিমের অপছন্দনীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে। বিষয়টা চিন্তার, ভীষণ চিন্তার। বারান্দার কোণায় মিটিমিটি আলো জ্বলছে। হলদে আলো। বারান্দার রেলিং মেঝে সব ভিজে একাকার। ফ্লোরের কোণায় পানি জমে আছে। নম্রতা পানিটুকুকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে কালো অন্ধকার আকাশ। ঠান্ডা শীতল পরিবেশে শীত করছে নম্রতার। আবার মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। হাতে ধরে রাখা মোবাইলটির দিকে তাকাতেই গলা শুকিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে নীরাকে ভীষণ প্রয়োজন ছিল তার, কিন্তু নীরা নেই। কাল দুপুরে প্রয়োজনীয় ফোন পেয়ে বাড়ি ছুটেছে সে। নম্রতা কাঁপা কাঁপা হাতে নিশাদকে কল করলো। প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে গেল। ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা ছড়িয়ে বসে পড়ল সে। আবারও গরম লাগছে, প্রচণ্ড গরম, সেই সাথে পানি পিপাসা। নিশাদকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না। নিশাদকে কল করার পর অবশিষ্ট আশাটুকুও যদি নিরাশা হয়ে যায়, তখন কি নিয়ে বাঁচবে নম্রতা? মোবাইলটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীনভাবে বসে রইল নম্রতা। আকাশে বিদ্যুৎ চমকালো। প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হিসেবে নেচে উঠল গাছপালা। শাখা প্রশাখার আন্দোলনে চারপাশ মুখরিত হয়ে উঠল, কিন্তু নম্রতার সাড়া নেই। কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহু দূরে, দৃষ্টি শূন্য। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল। নিজেকে শক্ত করে নিশাদের নাম্বার ডায়াল করল। প্রথমবার বাজলো, রিসিভ হলো না। অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো। কল কেটে যাওয়ার আগে মুহূর্তেই কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর ভরাট কণ্ঠে সালাম দিয়ে উঠল কেউ। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না, গলা থেকে কথা বেরোচ্ছে না। বহু কষ্টে সালামের জবাব নিতেই ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল, জি কে বলছেন? আপনি নিশাদ সাহেব? ওপাশ থেকে খুব মেজাজি উত্তর, সাহেব কিনা বলতে পারছি না, তবে নিশাদ নিশ্চয়ই। কিন্তু আপনি কে? মাফ করবেন, চিনতে পারছি না। নম্রতা ভেতরের উথাল পাথাল চিন্তাকে চাপা দেওয়ার চেষ্টা করে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আমি নম্রতা, নম্রতা মাহমুদ। নম্রতা? আপনাকে কি আমার চেনার কথা? আসলে এই নামে কাউকে চিনি বলে মনে পড়ছে না। কিছু মনে না করলে আরেকটু ডিটেলসে পরিচয় দেওয়া যাবে আমার চেনার মতো? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে আমার দেখা হয়েছিল মাসখানেক আগে, কক্সবাজারে। আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার, মনে পড়েছে? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর উৎসাহী কণ্ঠে উত্তর, আরে চিনতে পেরেছি, সরি প্রথমটায় গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছো? নিশাদের কথায় খানিকটা থমকালো নম্রতা। নিশাদের কথার টোন পাল্টে গিয়েছে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিশাদ তার পূর্ব পরিচিত। বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে। নম্রতা একটু চুপ থেকে বলল, আপনি আমায় চিনেন? নিশাদের স্বাভাবিক উত্তর, চিনব না কেন? কিভাবে চিনেন? তুমি যেভাবে চেনো সেভাবেই। নম্রতা বুঝতে না পেরে বলল, মানে? নিশাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি হঠাৎ আমায় ফোন করলে, কোনো প্রয়োজন ছিল? নম্রতা সব গুলিয়ে যাচ্ছে। এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না, নাকি নম্রতাই ঠিকঠাক প্রশ্ন করতে পারছে না? নম্রতাকে সোজাসাপটা জিজ্ঞেস করবে? নম্রতাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলল, হ্যালো হ্যালো নম্র, শুনছো? নম্রতা ফট করে প্রশ্ন করল, আপনি কি সে? তুমি আমাকে খুঁজছিলে, তো আমি যে সে হব এটাই স্বাভাবিক। নম্রতা কি বলবে বুঝতে পারছে না। নিশাদ কথার প্রেক্ষিতে কথাটা বলল নাকি সবটা বুঝে বলল সেটাও বোঝা যাচ্ছে না। নম্রতা বুঝলো এভাবে সম্ভব নয়, সরাসরি কথা বলে মিটমাট করতে হবে। তাছাড়া কথাগুলো গুছিয়ে নিতে হবে। নম্রতার সময় দরকার। নম্রতা বেশ ভেবেচিন্তে বলল, আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে, কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছি না। আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ? নিশাদ খানিক চুপ থেকে বলল, আমার সাথে দেখা করতে হবে কেন? দেখা হলে বলি। নিশাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তবে আজকালের মধ্যে সম্ভব হবে না। বাবা আর মাকে নিয়ে রাজশাহী এসেছি। এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য 2-4 দিন থাকতে হচ্ছে। আমি ঢাকায় ফিরে তোমায় কল দিই। অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। ছোট্ট করে বলল, আচ্ছা। ওপাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল নিশাদ, পড়াশোনা কেমন চলছে? নাকি এখনও ফাঁকিবাজি চলে? নিশাদের একটা প্রশ্নে দুনিয়া ঘুরে গেল নম্রতার। কে এই নিশাদ? নম্রতা সম্পর্কে কিভাবে জানে এত? তাহলে কি সত্যিই নিশাদই সে? নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলল নিশাদ, তুমি সত্যি এত কম কথা বলো, নাকি পাল্টে গিয়েছ? আপনি কে? কিভাবে চিনেন আমায়? তুমি জানো না কিভাবে চিনি? তুমি আমাকে চিনে ফেলেছ, অথচ আমি তোমায় চিনব না? অদ্ভুত। নম্রতা শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না। নিশাদ অবাক হয়ে বলল, তাহলে খুঁজছো কেন? নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল নিশাদ, বাবা ডাকছে নম্র, এখন আর কথা বলতে পারছি না। তোমায় বরং ঢাকায় ফিরে কল করি। রাজশাহীর এই জায়গাটাতে নেটওয়ার্ক একটু স্লো। রাজশাহী কি করছেন? নিশাদ ইতস্তত করে বলল, এসেছি দুটো কাজে। এখানে জমিজমা সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে। খারিজ টারিজ করতে স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়ঝাঁপ চলছে। আর দ্বিতীয় কাজটা হলো, মা বাবা একটা মেয়ে দেখছেন। নম্রতার হঠাৎ রাগ লাগলো। এই লোক যদি সে হয়ে থাকে, তাহলে তার সে বিয়ে করে ফেলছে, আর নেচে নেচে সেই খবরও দেওয়া হচ্ছে।
নম্রতা তপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা হচ্ছে? নিশাদ খানিক ইতস্তত করল, খানিক চুপ থাকলো। তারপর কণ্ঠটাকে যথাসম্ভব সহজ করে বলল, এখনই হচ্ছে না, তবে কথা চলছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে তো করতেই হবে, আর বাবা মাও চাপ দিচ্ছে। নম্রতা চাপার তেজ নিয়ে বলল, ভালো করে ফেলুন বিয়ে। তার আগে নম্রতার কথার মাঝেই বলে উঠল নিশাদ, আচ্ছা নম্র, বিয়ে নিয়ে আলাপটা পরে করি, আপাতত রাখতে হচ্ছে, বাবা ডাকছে। নম্রতা কিছু না বলে ফোন কাটলো। মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। জীবনটা এত কমপ্লিকেটেড কেন? চারপাশে প্রশ্নের পর প্রশ্ন, উত্তরের খাতাটা সবসময়ের মতোই শূন্য, সাদা। আকাশে মেঘ নেই, উজ্জ্বল রোদে ঝলমল করছে চারপাশ। ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা। নাদিম কিছুক্ষণ পরপর হাঁচি দিচ্ছে, চোখ মুখ লাল, জিহা বিষাদ, মন মেজাজও চটে আছে খুব। ছোটোখাটো কথাতেই রেগেমেগে গলা চড়াচ্ছে, গালাগাল দিচ্ছে। নম্রতার গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ ফ্যাকাশে, একটু খেয়াল করলেই চোখের কার্নিশে দেখা যাবে নির্ঘুম রাতের কালো ছোপ দাগ। অন্তুর গায়ে ঢোলাঢালা টি শার্ট, হাতে পানির বোতল। কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পরপর ঢকঢক করে পানি গিলছে সে। কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে, আড্ডাটাও বেশ জমে এসেছে। আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ডকিন্সকে নিয়ে। যখন সবাই যুক্তি দাঁড় করাতে ব্যস্ত, ঠিক তখনই ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো নীরা। গায়ে তার সবুজ রঙের শাড়ি, মুখে হালকা সাজের রেখা। নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে। পাঁচ জোড়া চোখের নীরব দৃষ্টিতে নীরা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো। ছোঁয়া চশমাটা নাকের ডগায় নামিয়ে বিস্মিত কণ্ঠে বলল, শাড়িতে তোকে হেব্বি লাগছে, কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো অকেশন নেই, শাড়ি পরেছিস কেন দোস্ত? নাদিম অধৈর্য কণ্ঠে বলল, তুই কইতে টপকাইলি? তুই না বাড়িতে গেছিলি? আর এসব মানজার কারণ কি? মতলব তোর সুবিধার না মামা? বিয়া কইরা লাইছস নাকি? দাওয়াত দাস নাই? তোর বিয়া মানি না, ফুট। নাদিমের সাধারণ কথাটাতেই উপস্থিত একজনের বুক ধক করে উঠল, গলায় আটকে গেল নিঃশ্বাস। হতভম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফর্সাটে মুখে। নীরা হাসার চেষ্টা করে বলল, তোদের না বলে বিয়ে করব নাকি? বাসা থেকে ছেলে ঠিক করেছে, তার সাথে দেখা করার কথা আজ, ভার্সিটির পাশের রেস্টুরেন্টটাতেই। তাই কথাটা শেষ করতে পারল না নীরা। তার আগে একজোড়া চোখে আটকে গেল তার চোখ। সেই পাগলাটের দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠতে লাগলো নীরার। সেই চোখে চোখ রেখেই শক্ত কণ্ঠে কথাটা শেষ করলো নীরা। তাই তোদের সাথে দেখা করতে এলাম, খুব নার্ভাস ফিল করছি, দোয়া কর বিয়েটা যেন হয়ে যায়। অন্তুর হাতের বোতলটা দুমড়ে মুচড়ে গিয়েছিল সেই অনেক আগে। নীরার কথাটা শেষ হতেই বোতলটা ছুঁড়ে ফেললো দূরে। নিঃশব্দে সরে গিয়ে নিজের বাইকের ওপর বসলো। বাইকে স্টার্ট দিতেই চেঁচিয়ে উঠল নাদিম, ওই হালায়, যাস কই? ক্লাস করবি না? নাদিমের কথার কোনোরূপ উত্তর না দিয়েই বাইক ছুড়ালো অন্তু। সেদিকে তাকিয়ে থেকে একসাথে পাঁচটা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। কী বা করার আছে তাদের? নীরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জান বের করে ছেড়ে দিত তার, কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতিপক্ষ, তখন যে পরিস্থিতিটা বড্ড অসহায়। বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায়? দুজনেই যে আপন, একদম নিজের। ঘড়িতে 9টা বাজে, আকাশটা ঘন মেঘে ঢাকা। রাতের শেষ প্রহরে হুট করেই শুরু হয়েছে বৃষ্টি। আকাশ পাতাল অন্ধকার করা বৃষ্টি। শাহবাগের রাস্তায় হাঁটু সমান পানি। সেই বৃষ্টি আর পানিকে উপেক্ষা করে ভার্সিটিতে ছুটে এসেছে ডিপার্টমেন্টের ছেলেপুলে। 4 দিন বাদে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। লাইব্রেরিতে বই আর নোটের বহর। মৃদু গুঞ্জন তুলে পড়াশোনায় ব্যস্ত সবাই। করিডোর আর সিঁড়িতে বসেও চলছে গম্ভীর ডিসকাশন। ফাঁকা ক্লাসরুমেও 4-5 জনের গ্রুপ করে নিরন্তর ছুটে চলছে গ্রুপ স্টাডি। শুধুমাত্র নম্রতাদের মধ্যে কোনো তাগিদ দেখা যাচ্ছে না। ক্যান্টিনের চিরপরিচিত টেবিলটা ঘিরে অলস ভঙ্গিতে বসে আছে তারা। একের পর এক চায়ের কাপ খালি হচ্ছে, কিন্তু বিষণ্ণতা যাচ্ছে না। টেবিলে পড়ে থাকা খোলা বইটির দিকে মনের ভুলেও তাকাতে ইচ্ছে করছে না। ছোঁয়া বার কয়েক বইয়ের পাতা উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারেনি। বন্ধুদের থমথমে আড্ডায় বসে থেকে পড়ায় মনোযোগী হওয়া যায় না। চিরপরিচিত 6 বন্ধুর আড্ডায় অন্তু অনুপস্থিত। 2-3 দিন যাবৎ বন্ধুদের সাথে কোনোরূপ যোগাযোগ সে করছে না, ফোন তুলছে না, ভার্সিটিতেও দেখা যাচ্ছে না। 4 দিন বাদে পরীক্ষা, অথচ অন্তু সেমিস্টার ফি পরিশোধ করেনি, নোট জোগাড় করেনি। বন্ধুরা ব্যাগ পকেট ছেড়ে হাত খরচের বাড়তি টাকা জড়ো করে অন্তু সেমিস্টার ফি সামলে নিলেও পরীক্ষায় বসার জন্য আপাতত তাকে চায়। পরীক্ষার ইতিহাসে সেমিস্টার ফি দিয়েই পাস মার্ক পেয়ে যাওয়ার ঘটনা বিরল। সুতরাং সেমিস্টার লস করতে না চাইলে অন্তুর পরীক্ষা দেওয়াটা চাই। কিন্তু অন্তুর কোনো হদিশ নেই। নোট কালেক্ট বা পরীক্ষার কোনো চিন্তাই তার নেই। নাদিম ফুস করে নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুকে কাপের বাকি চাটুকু শেষ করে অন্তুর নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হবে না, এই মানসিকতা নিয়েই ফোনটা লাউডে দিয়ে চুপচাপ বসে রইল।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো ফোন রিসিভ করলো অন্তু। বল। অন্তু স্বাভাবিক কণ্ঠস্বরে থমকে গেল নাদিম। কয়েক সেকেন্ড সময় নিয়ে থমকে উঠে বলল, বল মানে? কই তুই? 4 দিন পর পরীক্ষা, জানিস না? সেমিস্টার ফি কি তোর শ্বশুর দেবে? অন্তু আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল, আমি পরীক্ষা দেব না। অন্তুর কথাটা যেন ঠিক বিশ্বাস করতে পারল না নাদিম। চোখ দুটো ছোট ছোট করে ফোনের দিকে তাকালো। সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, মানে? আমি পরীক্ষাটা দিচ্ছি না। রাগে চোয়াল শক্ত হয়ে এলো নাদিমের। অন্তুরি দায়সারা কথা বিন্দুমাত্র সহ্য হচ্ছে না তার। দাঁতে দাঁত চেপে ধমকে উঠল, পরীক্ষা দিচ্ছি না মানে কি? মামার বাড়ির আবদার পাইছিস তুই? ঢং শুরু করছিস? থাপড়াইয়ে গাল লাল করে ফেলবো। অন্তু শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল, আমার পরীক্ষা আমি দেবো কি না দেবো তা নিতান্তই আমার ব্যাপার, তাতে তোর কি? নাদিম এবার জ্বলে উঠল। রাগে লাল টুকটুকে হয়ে গেল তার ফর্সা মুখ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ফোনটা নিজের হাতে তুলে নিল রঞ্জন। নাদিমকে হাতের ইশারায় চুপ থাকতে বলে ঠান্ডা গলায় বলল, কই আছিস দোস্ত? আছি ভার্সিটিতেই। কোন দিকে? স্ট্যাচু পার্ক। রঞ্জন অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে? বৃষ্টি তো এখন নেই। রঞ্জন বাড়তি কোনো প্রশ্ন না করে কল কাটল। চোখ তুলে বন্ধুদের দিকে তাকাতেই সবার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অর্ধেক খাওয়া চা রেখেই স্ট্যাচু পার্কের দিকে হাঁটা দিল তারা। নীরা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তোরা যা, আমি বরং এখানেই থাকি। নাদিম তেড়ে এসে বলল, ঢং দেখাও? তবুও এইসব বাংলা ঢং দেখার টাইম আমাগো নাই। বিরক্ত হয়ে যাচ্ছি জাস্ট। ব্যাংকারকে বিয়ে করবি কর, বন্ধুদের সাথে আলগা ঢং দেখানোর মানে কি? নাদিমের কথায় মুখটা ছোট হয়ে গেল নীরার। অসহায় চোখে তাকিয়ে থেকে মাথা নোয়ালো। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোরা কি এখন নিজেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করতে চাইছিস? অযথা তর্কাতর্কি করার মানে কি? নীরু, তুইও চল। অন্তু তো আমাদের একার নয়, তোরও ভালো বন্ধু, তাই না? ওর খারাপ সময় আমাদের সাথে তোরও উচিত ওর পাশে দাঁড়ানো। ওকে একটু বুঝা, হয়তো ও তোর কথা শুনবে। নীরা আবারও অসহায় দৃষ্টিতে তাকালো। নম্রতা চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, রঞ্জন হয়তো ঠিকই বলেছে নীরু, অন্তুর উচিত সত্যটা অ্যাকসেপ্ট করে নেওয়া। নীরা মুখ ভার করে বসে রইল। অন্তু তার বন্ধু, ভীষণ পরিচিত। এই ভীষণ পরিচিত মানুষটিকে হঠাৎ হঠাৎ চিনতে পারে না নীরা। কেমন যেন ভয় হয়, চোখের দিকে তাকালে আত্মা কাঁপে। তার এই অনুভূতি কি করে বুঝাবে সে? স্ট্যাচু পার্কে শান বাঁধানো একটি বেঞ্চে বসে আছে অন্তু। গায়ে জবজবে ভেজা শার্ট, সবসময় খাড়া করে গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর এসে পড়েছে। চুল দিয়ে টপ টপ পানি ঝরছে। রঞ্জন ধীর পায়ে অন্তুর পাশে গিয়ে দাঁড়ালো। বন্ধুদের উপস্থিতি ঠিক ধরতে পারল না অন্তু। আগের মতোই চুপচাপ ভাবলেশীন হয়ে বসে রইল সে। নম্রতা কাঁধে হালকা স্পর্শ করতেই চমকে উঠল অন্তু। মুখ তুলে পাশে তাকালো। চোখের ওপর এসে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে চমৎকার হাসল অন্তু। টকটকে লাল চোখের সাথে হাসিটা বড্ড বেমানান লাগলো নম্রতার। নাদিম ফুঁসে উঠে বলল, নিজেকে কি মনে করিস তুই? তোর পরীক্ষা তুই দিবি কি দিবি না এটা নিতান্তই তোর ব্যাপার। তোর ওপর আমাদের কোনো অধিকার নাই। ভালো বলেছিস, থ্যাংক ইউ। রঞ্জনার ছোঁয়া নাদিমকে থামানোর চেষ্টা করলো। ছোঁয়া নাদিমের বাহুতে হাত রাখতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে জায়গাটা থেকে সরে গেল নাদিম। কয়েক সেকেন্ড নাদিমের যাওয়ার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে শ্বাস নিল রঞ্জন। চোখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, হঠাৎ পরীক্ষা দিবি না কেন? শুধু শুধু এক সেমিস্টার লস দেবার কোনো মানে হয়? তোর কেরিয়ারের কথাটা তো আপাতত চিন্তা কর। কোনো সমস্যা থাকলে বল আমাদের। হয়েছেটা কি? অন্তু নিরুত্তর বসে রইল। নম্রতা অধৈর্য কণ্ঠে বলল, আঙ্কেলের কথাটা একবার ভাব। তুই পরীক্ষা দিচ্ছিস না, এই খবরটা ওনার ওপর কেমন এফেক্ট ফেলবে? উনি কষ্ট পাবেন। অন্তু এবারও কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল অন্তু, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। পরীক্ষা দিতে ইচ্ছে করছে না, তাই দিব না। কে কষ্ট পাবে আর কে পাবে না তার দায়ভার আমার নয়। রঞ্জন নম্রতা একে অপরের দিকে তাকালো। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরা আর ছোঁয়া খানিকটা দূরে দাঁড়িয়েছিল। নম্রতা নীরার হাত টেনে কিছুটা সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুই একটু চেষ্টা কর না রে নীরু। নীরা বিপন্ন কণ্ঠে বলল, আমার কথা কেন শুনবে ও? শুনবেই এমন কোনো নিশ্চয়তা তো আমরা দিচ্ছি না, তবে শুনতে পারে। চেষ্টা করতে তো দোষ নেই। রঞ্জনার ছোঁয়াও সায় জানালো। নীরা কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে রাজি হলো। নম্রতাদের রেখে দুরু দুরু বুকে অন্তুর দিকে এগোলো। আধ ভেজা বাঁধানো বেঞ্চিটাতে বসে সরাসরি অন্তুর দিকে তাকালো। অন্তুর দৃষ্টি কঠিন, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জমে থাকা কাদা পানির দিকে। অন্তু? অন্তু উত্তর দিল না। নীরা বেশ খানিকটা দূরত্ব রেখেই বসেছিল। সেই দূরত্ব বহাল রেখেই মাথা নিচু করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে নিচে থেকেই কথা বলল অন্তু, কি চাই? নীরা চোখ তুলে তাকালো। কি চাই মানে? তোর সাথে কি আমার চাওয়া পাওয়ার সম্পর্ক? অন্তু দুর্বোধ্য হাসল। নীরা অভিমানী কণ্ঠে বলল,
নম্রতা বা ছোঁয়ার সাথে তো এমন রূঢ় ব্যবহার করিস না তুই, তাহলে আমার সাথেই কেন? রূঢ় ব্যবহার করলাম নাকি? করিসনি? গত 4-5 দিনে সবার ফোন তুললেও আমার ফোন একবারের জন্যও তুলিসনি কেন? নীরার কথায় উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল অন্তু। প্রেম কেমন চলছে তোর? নীরা বিস্ময় নিয়ে তাকালো। বড় বড় চৌতুটোতে একগাদা প্রশ্ন নিয়ে বলল, মানে? ওই ব্যাংকারের কথা বলছিলাম। সেদিন শাহবাগ পার্কে পাশাপাশি হাঁটছিস দেখলাম। দারুণ মানিয়েছে তোদের। কথাটা বলে হাসলো অন্তু। সেই হাসিতে ভেতরটা কেঁপে উঠল নীরার। কি মায়াময় হাসি! এই হাসিটার জন্য নীরার মরণও সই। কিন্তু বাস্তবতা ভিন্ন। নীরা 8-10টা মেয়ের মতো পাগলামো করতে পারে না। কাউকে ভালোবেসে প্রচণ্ড সুখে মরে যাওয়ার ইচ্ছে পোষণ করতে পারে না। তার যে অনেক দায়িত্ব, পরিবারের প্রতি, মায়ের প্রতি, সমাজের প্রতি। দায়িত্বের পহরেই যে সাজানো তার জীবন। অন্তুর দিকে আটকে থাকা দৃষ্টিটা সরিয়ে সামনে তাকালো নীরা। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পরীক্ষা কেন দিচ্ছিস না অন্তু? আমার ইচ্ছে। সবার কাছে আমায় দোষী বানিয়ে দিস না প্লিজ। অন্তু হেসে ফেলে বলল, তুই দোষী কেন হবি? নীরা মুখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো। ভারী মায়াময় কণ্ঠে বলল, ভালোবাসার থেকেও বড় বন্ধন, বড় প্রাপ্তি হলো বন্ধুত্ব। আমাকে এভাবে অবহেলা করিস না, বন্ধু হিসেবে থাকতে দে। অন্তু উত্তর দিল না। নীরা হঠাৎই অন্তুর হাতের ওপর হাত রেখে বলল, পরীক্ষাটা দে প্লিজ, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্তুর সাবলীল জবাব, আমার পরীক্ষা না দেওয়ার সাথে তোর নিজেকে ক্ষমা করতে পারা বা না পারার সম্পর্ক কি? আর যদি আদৌ কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে আমি চাইবো তুই সারা জীবন অপরাধী থাক। এক জীবনে এত শান্তি, এত ক্ষমা তোর ভাগ্যে জুটবে কেন? নীরা ফ্যালফেল দৃষ্টিতে চেয়ে রইল। অন্তু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার তাড়া আছে, মিরপুর যেতে হবে, আসছি। হঠাৎ মিরপুর কেন? এই ভেজা জামাকাপড়ে অত দূর যাবি? জ্বরে পড়বি তো। অন্তু এবার নীরার চোখের দিকে তাকালো। সেই সম্মোহনী দৃষ্টিতে শরীরটা কেমন বিবশ হয়ে গেল নীরার। হাত পায়ে ছড়িয়ে পড়ল মৃদু শিহরণ। কয়েক সেকেন্ড গভীর চোখে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে উত্তর দিল অন্তু, আমাকে নিয়ে ফালতু কানসান দেখানো দুঃসাহস দ্বিতীয়বার করবি না নীরা। তুই কাকে বিয়ে করছিস, কতদিনের জন্য হানিমুনে যাচ্ছিস, কয় বাচ্চার মা হচ্ছিস, তা যেমন আমার ভাবনার বিষয় নয়, ঠিক তেমনই আমি সম্পর্কিত কোনো কিছুই তোর ভাবনার বিষয় হতে পারে না। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তু। অন্তুর যাওয়ার পথে তাকিয়ে থাকতে থাকতেই নীরার চোখ জলে ভরে উঠল। চোখের পলক ফেলতেই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ছেয়ে গেল নরম কাল। পড়ার টেবিলের পাশে ছোট্ট টেবিলটাতে 3-4 পদের খাবার সাজানো। ঝকঝকে কাঁচের গ্লাসে খাবার পানি, চায়ের কেতলি আর কাপটাও পরিষ্কার ধপধপে। মধ্যবিত্ত পরিবারে যে কাপ পিরিচগুলো যক্ষের ধনের মতো আগলে রাখা হয়, সেগুলো থেকেও চমৎকার তার ডিজাইন। নাদিম খাবারগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই অল্প বয়সী এক তরুণী সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছে এই বিলাসবহুল খাবারের ট্রে। তরুণী যাওয়ার আগে নাদিম তাকে মৌসির কথা জিজ্ঞেস করেছিল। সে বলেছে, ছোট আফা 5 মিনিটের মধ্যে আসছে। এরপর আধা ঘন্টা কেটে গিয়েছে। মৌসির 5 মিনিট আদৌ শেষ হয়েছে নাকি আরও ঘন্টাখানেক চলবে বুঝতে পারছে না নাদিম। মাথার ভেতর থিতিয়ে রাখা রাগটা কেমন ঝিমঝিম করছে। সামনে রাখা খাবারের ট্রেটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মৌসির গালে দুটো শক্ত চড় বসিয়ে দিয়ে হলে ফিরতে ইচ্ছে করছে। কিন্তু নাদিম তেমন কিছুই করল না। চুপচাপ মাথা নিচু করে বসে রইল। অন্তুর কথায় মন খারাপ হয়েছে তার। সেই মন খারাপের রেস ধরে রাগটা বেশ আয়োজন করেই ধরা দিচ্ছে মাথায়। দরজার কাছে খুট করে শব্দ হওয়ায় চোখ তুলে তাকালো নাদিম। মৌসি এসেছে। গায়ে জলপাই রঙা শাড়ি, চোখ ভর্তি কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক, আর হাত ভর্তি জলপাই রঙা চুড়ি। চুলগুলো একটু অন্যরকম করে খোপা বাঁধা। সদ্য কিশোরী মেয়েটির দেহ জুড়ে প্রথম যৌবনের ঢেউ। মৌসির এমন সাজে ভ্রু কুচকে তাকালো নাদিম। মৌসি ঠোঁট ভর্তি হাসি নিয়ে নাদিমের সামনে গিয়ে বসল। নাদিম কিছু বলার আগেই কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে অনেকটা স্বীকারোক্তির মতো করে বলে উঠল মৌসি, আজ আমার জন্মদিন। জন্মদিন আমি শাড়ি পরি। আমাকে সুন্দর দেখাচ্ছে স্যার? নাদিম ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। মৌসি উৎসাহ নিয়ে বলল, আমি আজকে রান্না দারুণ কিছু প্রিপারেশন তৈরি করেছি স্যার। ইতালির বিখ্যাত নেপোলিয়ান পিৎজাও বানিয়েছি। আপনি কি একটু টেস্ট করবেন? কথাটা বলে বড় বড় মায়াবী চোখ মেলে নাদিমের দিকে তাকালো মৌসি। নাদিম মৌসির দিকেই তাকিয়েছিল, তীক্ষ্ণ তার দৃষ্টি। মৌসিকে আগাগোড়া নিরীক্ষণ করে নাদিমের হঠাৎই মনে হলো মেয়েটা অতিশয় রূপবতী। এই রূপবতী মেয়ের ইচ্ছে পূরণ করতে নেপোলিতান পিৎজা নামক খাবারটা চট করে টেস্ট করে নেওয়া উচিত। টেস্ট করার শেষে মুগ্ধ গলায় বলা উচিত, অসাধারণ। পিৎজার মতো খাবারও যে এতটা সুস্বাদু হতে পারে তা আমি ভাবতেই পারিনি। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। কিন্তু নাদিম এমন কিছুই বলল না। তার কাছে উচিত কাজগুলো কখনোই উচিত বলে বোধ হয় না। তার কাছে উচিত কাজ মানেই দুনিয়ার বিরক্তিকর কাজ। নাদিম বেশ গম্ভীর এবং স্পষ্ট কণ্ঠে বলল, নেপোলিতান নামক কোনো পিৎজা খাওয়ার জন্য আমাকে আসতে বলা হয়নি মৌসি।
আমি পড়াতে এসেছি, পড়ানো শেষ হলে চলে যাব। তুমি অলরেডি আধা ঘন্টা লেট। চটজলদি বই বের করো, ফাস্ট। মৌসি তার টলমলে চোখ দুটো লুকাতে তাড়াহুড়ো করে মাথা নিচু করল। ডান হাতে থাকা চুড়িগুলো নিয়ে খেলতে খেলতে বলল, আজ পড়ব না। জন্মদিনের দিন পড়তে হয় না, জন্মদিনে আনন্দ করতে হয়, এটাই নিয়ম, জন্মদিনের নিয়ম। নাদিম বিরক্তি নিয়ে তাকালো। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, তাহলে আমায় ফোন করে মানা করলে না কেন? আপনাকে নেপোলিতান পিৎজা আর চিকেন মুয়াম্বা খাওয়াবো বলে। বাবা বাড়ি নেই, আস্তে আস্তে রাত। আপনি কি আমার সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করবেন স্যার? নাদিম উঠে দাঁড়ালো। সামনে বসে থাকা অসম্ভব রূপবতী মেয়েটির টলমলের চোখ দুটি অপেক্ষা করে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, শুভ জন্মদিন মৌসি। জন্মদিনের দিন আনন্দ করতে হয়, তুমি আনন্দ করো। আমি কাল এসে তোমাকে পড়িয়ে যাব। সারপ্যাট 12। শাহবাগ গ্রন্থাগারের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে নম্রতা। আজ প্রায় 2 সপ্তাহ পর গ্রন্থাগারে পা রাখতে চলেছে সে। ভার্সিটিতে অন্তুকে নিয়ে ঝামেলাটা হয়ে যাবার পর সবার মনই বেশ বিক্ষিপ্ত, বিশেষ করে নীরার। নীরার চোখ মুখে থমথমে ভাব, অনেকটা আষাঢ়ের ভারী আকাশের মতো, চোখ ভর্তি জল, অথচ ঝরে পড়ার উপায় নেই। নম্রতা আজ ইচ্ছে করে একা ছেড়ে দিয়েছে নীরাকে। থাকুক কিছুক্ষণ একা। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একান্ত ব্যক্তিগত কিছু সময় প্রয়োজন, যেখানে সে থাকবে, আর থাকবে তার নিজস্ব সত্তা। সেখানে দ্বিতীয় কারো থাকার অধিকার নেই। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে সিঁড়ি ডিঙিয়ে 2 তলায় উঠল। অলস পায়ে চিরপরিচিত সেলফটির সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল। পুরাতন সেই বইটি শেলফের এক কোণায় পড়ে থাকতে দেখে একরকম লুফে নিল নম্রতা। বই হাতে কিছুক্ষণ থম ধরে বসে থেকে ধীরে ধীরে বইয়ের মলাটের নিচের দিকটাই তাকালো। কম্পনরত হৃৎপিণ্ডটি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আবারও পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকলো হৃৎস্পন্দন। পুরো 4 বছর পর চেনা সেই চিরকুট দেখে নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। হৃৎপিণ্ডটা বুঝ বেরিয়ে আসবে এখনই। নম্রতা 2 হাতে মুখ চেপে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। নিজেকে যথাসাধ্য শান্ত করে চিরকুটটি খুলল। সেই পরিচিত গুটি গুটি অক্ষরে লেখা, শ্যামলতা, আমি কি হারিয়ে গিয়েছি, নাকি হারিয়ে ফেলেছি তোমাকে? আমার ঘরে এখন আর বেলি ফুলের সুগন্ধটা আসে না। বেলি ফুলের সুগন্ধহীন এই অক্সিজেনটা আমার সহ্য হচ্ছে না। আমি আর পাচ্ছি না। ফিরে এসো, নয়তো ফিরিয়ে নাও আমায়। চিরকুটটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইল নম্রতা। সারা শরীরে ঘাম দিচ্ছে তার, হাত পা কাঁপছে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাওয়া যাচ্ছে না। নম্রতা ঘণ্টাখানিক বসে থেকে নিজেকে শান্ত করল। লাইব্রেরির কর্মচারীদের বইটা ইস্যু করা ডেট জিজ্ঞাসা করে জানতে পারল বইটা কালকেই ফেরত দেওয়া হয়েছে। নম্রতার চিন্তাগুলো ধোঁয়াশা হয়ে আসছে। নিশাদ কি তবে ফিরে এসেছে ঢাকা? আর নিশাদ যদি নম্রতাকে চিনেই থাকে, তাহলে এই চিরকুটের মানে কি? নিশাদ আর সে একই ব্যক্তি হওয়াটা কি আদৌ সম্ভব? নম্রতা বইটা নির্দিষ্ট জায়গায় রেখে গ্রন্থাগার থেকে বেরিয়ে এলো। নতুন কোনো চিরকুট সে লিখল না। গ্রন্থাগার থেকে বেরিয়েই নিশাদকে ফোন লাগালো সে। 2 বারের মাথায় ফোন উঠিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে সালাম দিল নিশাদ। নম্রতা সালামের জবাব দিয়েই প্রশ্ন ছুড়ল, আপনি কোথায়? ঢাকায় ফিরেছেন? হ্যাঁ, মাত্রই স্টেশন থেকে বেরোলাম। কেন বলো তো? আপনার সাথে দেখা করতে চাই, এখনই। নিশাদ অবাক হয়ে বলল, এখনই কিভাবে? প্লিজ। নীল চিরকুট, পর্ব সংখ্যা 19 এবং 20। লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অধরা।